হিমেল এবার আকাশের দিকে তাকালো, পায়ের পাতাটা পানিতে রেখে আকাশের দিকে চেয়ে বলল, যা ও পেয়েও অবহেলা করেছে তা আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েও পাইনি, এইটুকুই। মিথি শুনল। ইস, হিমেল ভাইয়ের জীবনেও অপ্রাপ্তি আছে। পৃথিবীতে সবার জীবনেই বোধহয় কোনো না কোনো অপ্রাপ্তি থাকে। যা তারা চায় তা বোধহয় সৃষ্টিকর্তা তাদের দেয় না, কিংবা দেয়। মিথি এবারে বিড়বিড় করে শুধালো, যা ভাগ্যে থাকে না তা তো আমরা শত প্রার্থনা করেও পাই না হিমেল ভাই। যদি সৃষ্টিকর্তার কাছে চেয়ে সবাই সব পেয়ে যেত, তাহলে দুনিয়াতে কষ্টে কেউ থাকতো না। দুনিয়াতে কোনো মানুষই বা দুঃখী হতে চায় বলুন তো? তবুও সৃষ্টিকর্তা বেছে বেছে কাউকে সুখে ভাসিয়ে দেন, আর কাউকে দুঃখের সাগরে ডুবিয়ে রাখেন। এটা অনেকটাই ভাগ্যের উপরে নির্ভরশীল। এইটুকু আনমনেই বিড়বিড় করে বলল মিথি। ওপাশ থেকে ভাবির ডাকের গলা শুনে ও তড়িঘড়ি করে উঠে পড়ল। সিমরানের দিকে ফোন আর মানিব্যাগটা দিয়ে মিষ্টি করে বলল ওকে, আমার বোধহয় ভাবি ডাকছে। সিমরান সোনা, যাচ্ছি। তুমি একা চুপ করে বসে দেখো, এদিক সেদিক যেও না। সিমরানও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। মিথি চলে যাওয়ার পর সেই দিন রাতে আদ্র আর বাড়িতেই ফেরেনি। এসেছে মহুর কাছে, এমনকি এখনো মহুর কাছেই। পুরোটা রাত দুজনে লং ড্রাইভে গিয়েছে, ঘুরেছে। শীতের রাতে কুয়াশায় জমেছে। অতঃপর কুয়াশায় ঘেরা একটা সকালে ওরা বাসায় ফিরেছে। মহুর গলা ধরেছে ইতিমধ্যেই। নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে, ঠান্ডার সমস্যা আছে বলে। আদ্র অনেকটা সময় চেয়ে থেকে এবারে বলল, এসব লং ড্রাইভ করে করে নিজের শরীরের 12টা বাজানো, যা তোমার শরীর নিতেই পারে না, তাতে এত ইন্টারেস্ট কেন? নেক্সট টাইম লং ড্রাইভের কথা বললে সোজা ছাদ থেকে ফিক্কা মারবো নিচে। মহুর মুখটা বাচ্চাদের মতো হয়ে গেল যেন। মহু একদম বাচ্চা বাচ্চা আদুরে, একদম পুতুলের ন্যায়। যে পুতুলটাকে একমাত্র আদ্রই আগলে রাখে, যে পুতুলটার একটা আদ্রই আছে পৃথিবীতে। মহু যখন আদ্রর শক্ত ধমক শুনে ঠোঁট উল্টে, ঠিক তখনই আদ্র এগিয়ে এলো। এক আঙ্গুলে মহুর থুতনিটা তুলে ধরে বলল, খারাপ কিছু বলেছি আমি? অসুস্থ হওয়ার এত শখ কেন তোমার মিস মহু? তুমি আছো না সুস্থ করার জন্য। আদ্র এবার মাথা নোয়ালো। মহুর কপালে কপাল ঠেকিয়ে চোখে হেসে বলল, মিসেস হয়ে যান আমার, আজীবন থেকে যান আমার হয়ে মহুরানী। মহু হাসে বলল, এমনিতে কি তোমার মিসেস অন্য কেউ? তুমি কি তোমার ওয়াইফকে তোমার মিসেস ভাবো আদ্র? আপনাকেই ভাবি, কিন্তু আপনি এখনো কাগজে কলমে আমার হননি মহুরানী। আফসোস, কত অপেক্ষা করব আর। আদ্র বরাবরই চাই মহুকে, বরাবরই চাই মহু ওর জীবনে থাকুক, ওর জীবনে সবসময় জড়িয়ে থাকুক, কোনোভাবেই যাতে মহু ওর লাইফ থেকে না যায়। এর জন্য ওর বহু চেষ্টা। আদ্র ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে এই মেয়েটাকে। অথচ ও জানে না ও অলরেডি ভালোবাসার সংজ্ঞায় হেরে গিয়েছে। ওর গুণাগুণ বৈশিষ্ট্য ভালোবাসার বৈশিষ্ট্যের শখে মিল নয়। এটুকু কে বুঝবে? আদ্র অবশ্য বুঝবেও না বোধহয়। ও মহু বলতে অন্ধ। তাই মহুর গালটা 2 হাতে আঁকড়ে নিয়ে বলো, মহু মহু মহু, আই লাভ ইউ মহু। এতটা সুখ কেন মহু তোমার মধ্যে? আমি সত্যি তোমাকে চাই, আমার হও তুমি, এটা খুব করে চাই সহ। মহু এতটা আহ্লাদে নরম গলায় বলল, মহু তোমারই আদ্র। মুহূর্ত এই পৃথিবীতে তুমি ব্যতীত কেউ নেই। যারা আছে তাদের মহুর আপন আপন লাগে না। মহুর কেবলই এই আদ্রকেই আপন আপন লাগে, অনেকটা। এটুকু বলেই পর মুহূর্তে অনেকটা সময় পর আবারও বলল, গলা ব্যথা করছে আদ্র, জ্বলছে খুব গলা, বোধহয় খুব করে ঠান্ডা লেগেছে। আদ্র কথা শুনে ছোট করে শ্বাস টানে। মুহুকে বসিয়ে দিয়ে যেতে যেতে বলল, মুহু, আম্মু আগে আমায় মশলা আর লেবু দিয়ে চা বানিয়ে দিত, গলা ব্যথা সেরে যেত তাতে। বানিয়ে আনছি, বসো। অথচ বানাতে গিয়ে দেখলো লেবু নেই। আদ্র এই সময়ে বের হলো। বাজার থেকে লেবু আর রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা নিয়ে এলো। অতঃপর লেবু চা বানিয়ে মহুকে দিতেই মহু নাক সিটকালো। ও নাকি খাবে না,
নাস্তা করবে না। অগত্যা আদ্রকেই জোর জবরদস্তি করতে হলো। নাস্তার প্লেট থেকে খাবার তুলে খাইয়ে দিতে দিতে বলল, গলা ব্যথা এমনিতেই, এর ওপরে উনি খাবেন না। পরে অসুস্থ হয়ে থাকলে আমি দেখব তোমায়, সোজা রাস্তায় ফেলে আসবো। মোহু, চুপচাপ খাও। না খেলে? আদ্র মুখ ফুলিয়ে বলল, মোহু, ভালোবাসি বলে মাথায় উঠেছ? একদম নয়, কোলে উঠেছি সর্বোচ্চ, মাথায় উঠিনি আদ্র। আদ্র হাসলো, উত্তর করলো, মাথায় ওঠো না করেছে কে? তখন বিকাল, আশেপাশে ফুরফুরে হাওয়া। মিথি নিজের সেলাই মেশিনটা পরিষ্কার করছিল, ঠিকঠাক আছে কিনা যাচাই করছিল। তখনই তার চাস্তো বোন টুসি আর স্নিগ্ধা ভাবির বোন সাবিয়া এলো। মিথি সৌজন্যতার স্বরূপ বসতে বলল। টুসি হেসে বসে গেলেও সাবিহা কিছুটা সময় মিথিকে পরখ করলো। চুপচাপ মিথিকে দেখে পর্যবেক্ষণ করে অতঃপর হেসে বলল, তুমি মিথি, তাই না? আমার অনেক দিনের ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করার। মিথি সেই দিন এই মেয়েটাকে সিএনজিতে দেখেছে। স্নিগ্ধা ভাবির কথা অনুযায়ী এই মেয়েটা ওনার বোন। মিথিও হেসে বলল, আপনি তো ভাবির বোন, তাই না? হ্যাঁ, সেই দিন সিএনজিতে ছিলাম, তখন তো বুঝেই উঠিনি তুমি সেই মিথি। ভালোভাবে দেখতেও পারিনি তোমায়, তাই চলে এসেছি এখন দেখতে। মিথি শুনলো, ভুরু কুঁচকে বলল, আমায় দেখতে? হ্যাঁ, তোমায় দেখার ইচ্ছা কিংবা কৌতূহল আমার বহুদিনের। মিথি এবারেও ভুরু কুঁচকে বলল, কেন? আমার অনেক কৌতূহল ছিল তোমায় নিয়ে মিথি, বোধহয় কৌতূহল থেকেই। মিথি আবারও বোধহয় প্রশ্ন ছুড়ত, কিন্তু তার আগেই টুসি বলে উঠল, ধুর, আপনি মিথি আপুকে দেখে এতটা পাগল হচ্ছেন কেন আমি বুঝে উঠছি না সাবিয়া আপু। আপনি আপনি জানেন মিথি আপুর বর কতটা সুন্দর? আপনি দেখলে জাস্ট তাকিয়ে থাকবেন, একদম নায়কের মতো দেখতে। সাবিহা বলল, তাই নাকি? অনেক সুন্দর? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর আমাদের আদ্র ভাই। কথাটা বলেই পর মুহূর্তেই আবারও মিথির দিকে ফিরে বলল, আদ্র ভাই কি সুন্দর গো মিথি আপু, তোমার লাইফের বেস্ট অর্জন হলো এটা, বুঝলে? একদম সুন্দর বড়লোক একটা বর পেয়ে গেলে, জিতে গেলে তুমি, বুঝেছো? মিথির মুখে তাচ্ছিল্য স্পষ্ট। হো, জিতেছে, সুন্দর আর বড়লোক বলেই জিতেছে। টুসির ভাবনাগুলো কি হাস্যকর। মিথি উত্তর করলো, কে বলল স্বামী দেখতে সুন্দর হলেই নারী জিতে যায়? পুরুষ মানুষের সৌন্দর্য দেখে প্রেমে পড়তে গেলে তুই ভুল টুসি। প্রেমে পড়তে হয় পুরুষ মানুষের যত্নে, ভালোবাসায় ও শ্রদ্ধা দেখে। প্রেমে পড়তে হয় পুরুষ মানুষের ব্যক্তিত্বের। একজন সুন্দর পুরুষকে বিয়ে করা কোনো অর্জন নয় টুসি। একজন সুন্দর চরিত্রের, সুন্দর মনের এবং সুন্দর ব্যক্তিত্বের মানুষকে বিয়ে করাটাই অর্জন। মিথির মোটামুটি 2-3টে দিন ভাবির সংসারে কাজকর্ম করে কাটাতে হলো অনেক কথা শুনে। রাত দিন অনেকভাবে অনেক রকমের কথা শুনে মিথি অন্তত এতটুকু বুঝে উঠতে পারলো যে এক অশান্তির জায়গা থেকে ও আরেক অশান্তির জায়গায় এসে পড়েছে। আমাদের প্রত্যেকেরই জীবনে চলার জন্য মানসিক শান্তির প্রয়োজন। মানসিক শান্তি ছাড়া টিকে থাকা অনেকটাই অসম্ভব। মিথিরও চলার পথে অবশ্যই মানসিক শান্তির প্রয়োজন, অথচ এই মানসিক শান্তির ছিটে ফোঁটাও ও বাবা মারা যাওয়ার পর আর টের পায়নি। এমনকি এখনো মিথি বুঝে ওঠে না কি করবে। এভাবে ভাইয়ের সংসারে পড়ে থেকে ভাইয়ের টাকায় খাওয়া চলবে না, এতটুকু তো ও বোঝে। অথচ হাতে এই মুহূর্তে জমানো কিছু টাকা ছাড়া কি নেই ওর। এখানে থেকে অন্য কোথাও যাওয়ার জন্য তেমন নির্ভরযোগ্য আশ্রয়ও নেই ওর। আছে একজন হিয়া, ওর ছোটবেলা থেকে এখন অবধি সব থেকে কাছের বন্ধু। এই তো 10 মিনিটের দূরত্বে ওদের বাড়িটা, অথচ হিয়া বাড়িতে নেই। এইচএসসির পর ক্রসিং করতে শহরে গিয়েছে। যতদূর শুনেছে হিয়া কয়েকটা মেয়ে সহ মেসে থাকে। এদিকে নিজের হাতে ফোন না থাকায় হিয়ার সাথে যোগাযোগ করার মাধ্যমও ওর নেই। মিথি ছোট্ট শ্বাস ফেলে। সব রাস্তা যখন বন্ধ, তখন ভাবলো জমানো টাকাগুলোর এক অংশ ভাবির হাতে তুলে দেওয়া যেতে পারে। এভাবে বসে খাওয়ার থেকে ওভাবে হলে কিছুটা মানবে হয়তো ভাবি। মিথি তাই করলো।
অর্ধেক টাকাটা নিজের খরচ হিসাবে ভাবিকে তুলে দিয়ে বাকি অর্ধেক নিজের কাছে রাখলো। এরপর কোনো একটা কাজ শুরু করবে না হয়। সেলাই কাজটা মিথি বিয়ের আগে থেকে পারলেও এই 2-1টা দিনে ও কাজ পায়নি একটাও। পাওয়ার সম্ভাবনাও আছে বলে মনে হচ্ছে না। পেলেও বা কয় টাকা রোজগার হবে? আগেরকার দিনের বাংলা সিনেমার শাবানা তো আর না যে সেলাই মেশিন দিয়েই বড়লোক হয়ে যাবে। মিথি যখন কিছুই বুঝে উঠতে পারছিল না, শুধু চিন্তা করছিল নিজের ভবিষ্যৎ নিয়ে, তখনই মনে হলো ওর দুটো কানের দুল আর একটা সোনার রিং আছে। এগুলো বিক্রি করে হলেও কিছু একটা তো অবশ্যই শুরু করতে পারবে। এতটা নিরাশ হলে কি করে হবে? নিরাশ হওয়া যাবে না, এমনটাও মনোবল স্থির করলো মনে মনে। আরো 2-1টা দিন কাটার পরই ও সোনার রিংটা বিক্রি করার সিদ্ধান্ত নিল। ভাই ভাবি কাউকেই জানানো হয়নি। ওদের উপরে মিথির আজকাল বিশ্বাস জন্মায় না। নিজেই সে কারণে একা একাই গ্রামের বাজারে গেল। বাজারের কোনায় একটা সোনার দোকান আছে। মিথিরা কলেজে আসা যাওয়ার সময় দোকানটা অনেকবারই দেখেছে। মিথি ওই দোকানেই গেল। অতঃপর দাম দর জিজ্ঞাসা করলো। রিংটা বিক্রি করলে মোটামুটি ভালো অঙ্কেরই একটা টাকা ওর হাতে পাবে। অথচ এই টাকা দিয়ে শুরুতেই কি করা উচিত মাথায় এলো না। এখন বিক্রি করে দিবে কি না তাও বুঝে উঠল না। মিথি অনেকটা ভেবে চিন্তে দাম দর জিজ্ঞাসা করে আবার বের হয়ে গেল। যেহেতু এখন কোনো কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়নি, সেহেতু বিক্রি করলো না। তবে পরে বিক্রি করবে এমনটাই জানিয়ে সে বের হয়ে এলো। অতঃপর কিছুটা দূরে আসতেই দেখা মিলল স্নিগ্ধার বোন সাবিহার। মেয়েটাই প্রথমে হাসলো ওকে দেখে, এগিয়ে এসে শুধালো, মিথি, তুমি তুমিও কি বাজার করতে এসেছো? মিথির ঠিক সাবিয়ার মতো করে হাসি পেল না, তবুও সৌজন্যতার খাতিরে মুখে হাসি আনলো। ভদ্রতা দেখিয়ে বলল, না, একটু দরকার ছিল সাবিয়া আপু। আপনারা? সাবিয়া হাসলো, হাতের সবজির ব্যাগটা দেখিয়ে বলল, বাজার দেখতেই এলাম হিমেলের সাথে। মিথি কপাল কুঁচকালো। বাজার আবার দেখার বিষয় হলো? এত ভিড় ঠেলে বাজার করা, এইসব দেখার মধ্যে আনন্দের কিছু থাকে তাহলে? মিথি সাবিয়ার দিকে তাকালো, চোখে মুখে সত্যিই খুশির ছাপ। কেউ বাজার করে এতটা খুশি হতে পারে বলে মিথির মনে হয় না। মিথির মনে হলো অন্য কোনো কারণ। কারণটা হয়তো বা হিমেল ভাই, এ কারণেই হয়তো বা এতটা খুশি। মিথি হেসে উত্তর করলো, ও, তুমি তুমি কোথাও গিয়েছিলে? একটু ব্যক্তিগত দরকার ছিল আপু। আপনাদের বাজার করা শেষ? আরে না, এবার তো মাছ বাজারে যাব হিমেলের সাথে। যাই হোক, তোমার সেই সুন্দর হ্যান্ডসাম হাজবেন্ড কেমন আছে? তার সৌন্দর্যের বর্ণনা শুনে তাকে দেখার খুব কৌতূহল হচ্ছে। মিথি এবারে ছোট করে শ্বাস টানলো, মুখে হাসি বজায় রাখলো অবশ্য। অথচ যে সৌন্দর্যের কথা শুনে মানুষ এতটা কৌতূহল জমায়, আকৃষ্ট হয়, আগ্রহ দেখায়, সেই সৌন্দর্যের আড়ালেও মানুষ কত নিকৃষ্ট রূপ থাকে। এই যে গ্রামের অধিকাংশ মানুষই জানে মিথির কপাল ভালো। কারণ কি? মিথির ভালো ঘরে বিয়ে হয়েছে, স্বামী সুন্দর বড়লোক। অথচ কেউ তো এটা জানে না যে ওর স্বামীর মনুষ্যত্ব নেই। থাকলে কি পারতো এমন ব্যবহার করতে? মিথি নিজের মনেই হাসে, উত্তর করলো, ভালোই আছে হয়তো। সাবিহা ফের জানতে চাইলো, কল করনি? সময় হয়ে ওঠেনি আসলে, তাছাড়া ফোনও নেই তাই। এইটুকু বলেই মিথি বেঁচে যেতে চাইল। সাবিয়া এখানে থেমে গেলেই হলো। অথচ সাবিয়া থামলো না, নিজের ফোনটা এগিয়ে হাসি মুখে বলে উঠল, তুমি চাইলে আমার ফোন থেকে কল করে খবর নিতে পারো মিথি। তোমার হাজবেন্ড ধনী, তার তো উচিত ছিল তোমাকে একটা ফোন দেওয়া, তাই না? মিথির এবার বোধহয় মুখ থমথমে হয়ে আসছে। এভাবে আদ্রকে নিয়ে ভদ্রভাবে বলতে ওর ইচ্ছে হচ্ছে না। আর না তো আদ্রকে স্বামী স্বামী করে অন্যের সাথে এই রমরমা আলাপ জমাতে ইচ্ছে হচ্ছে। মিথি যখন কিছুটা বিরক্ত কপাল কুঁচকালো, ঠিক তখনই পেছন থেকে মাথা ঝাঁকালো হিমেল। এতটা সময় যাবৎ এক হাতে সবজির ব্যাগ নিয়ে শুনছিল ও কথাগুলো। এবারে সাবিহাকে বলল, তুমি কি এখানে দাঁড়িয়েই কথা বললে যাবে মানুষের সাথে সাবিয়া? দাঁড়ালে প্লিজ এখানে দাঁড়াও, আমি বাজারটা শেষ করে আসছি।
সাবিয়া কেমন করে যেন চাইলো হিমেলের দিকে, ফোনটা আবারও গুটিয়ে নিল। মিথি ওই সময়টায় হেসে মাথা নাড়িয়ে বলল, আপনাদের বোধহয় দেরি হচ্ছে, হিমেল ভাই বিরক্ত হচ্ছেন, আমি যাই তবে। কথাটা বলেই বিদায় নিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে দুপা বাড়াতেই আকস্মিক এক দুর্ঘটনা ঘটতে লাগলো। সামনেই সরু রাস্তার মোড়ে সিএনজিটা এই দিকেই আসছিল। মিথিও অন্যমনস্ক ভঙ্গিতে এখান দিয়েই রাস্তার ওপাশে যাচ্ছিল। আর একটু হলেই খারাপ কিছু একটা ঘটতো, অথচ তা হলো না। আচমকাই একটা পুরুষালী শক্তপোক্ত হাত মিথিকে টেনে নিয়ে রাস্তার এক ধারে শাসানোর ভঙ্গিতে ধমকে বলে উঠল, রাস্তা চলার সময় মন কোথায় থাকে তোর? আশ্চর্য, আর একটু হলেই তো গাড়িটা মেরে দিত এক্ষুনি। এত বড় হয়ে রাস্তা কিভাবে চলতে হয় তা জানিস না মিথি? মিথি একে তো আচমকায় দমকা হাওয়ার মতো করে টেনে আনায় হতবিহ্বল দৃষ্টি ফেলে চেয়ে আছে। এবারে তার পরপরই এমন ধমক শুনে ও যে কেঁদে দিবে এমন হলো। এমনিতেই ও কত চিন্তার ভেতরে আছে, শরীর 24 ঘন্টায় ক্লান্ত অনুভব হয়, তার উপরে কত বাড়তি ঝামেলা। মিথির কি দোষ? এমন পরিস্থিতিতে থেকে কেউ সবসময় বোধ বুদ্ধি খোলা রেখে চলাফেরা করতে পারে নাকি? হিমেল উত্তর না পেয়ে আবারও গম্ভীর গলায় বলল, এতটা বেখেয়ালি কেন? রাস্তায় একা বের হয়েছিস, অথচ একা চলার মতো ম্যাচুরিটি নেই তোর। মিথি চুপ থাকে। এর আগেও কলেজ লাইফে একবার হিমেল ভাই তার সামনে রিক্সা থেকে পড়ে গিয়েছিল। সেবারও ঠিক একইভাবে হিমেল ভাই এভাবে ধমক দিয়েছিল। মিথির এখনো মনে আছে স্পষ্ট। একটা বড়সড় ধমক দিয়ে পর মুহূর্তেই একটা রিক্সা ডেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল সেবার। মিথি সেটা মনে করে শান্ত কণ্ঠে উত্তর দিল, ভুলবশত হয়ে গিয়েছে। হিমেল ভুরু বাঁকালো, শুধালো, ভুলবশত নাকি ইচ্ছাকৃত জানতে চেয়েছি আমি। না। হিমেল ভুরু জোড়া কেমন কুঁচকে রাখলো মিথির দিকেই তাকিয়ে। মেয়েটা ভাত টাত খায় না নাকি এখন? দিন দিন এমন শুকিয়ে যাচ্ছে কেন? এই যে চোখের নিচে বিস্তর কালি পড়েছে, এটাও বা কেন? রাতে ঘুমায় না? অবশ্য এখন তো ওর খেয়াল রাখার জন্য স্বামী আছে, নিশ্চয় অনেক ভালোবাসে মিথিকে সে। নয়তো মিথির নিশ্চয়ই সাবিয়ার কাছে তার স্বামীর রূপের প্রশংসা করতো না, স্বামীর গল্প বলতো না। মিথি নিশ্চয়ই তার স্বামীকে ভালোবাসে অনেকটা। হিমেল চোখ বোজে গভীর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আওড়ালো, সবার ভাগ্যই ভালো, সবাই তোমার ভালোবাসা পেল মিথি। অথচ হিমেল, যে কিনা এক বসন্তে তোমাকে মন দিয়েছিল, তার ভাগ্যে তোমার ভালোবাসার এক অংশও জোটেনি। এটুকু মনে মনে ভেবেই হিমেল ছোট করে শ্বাস ফেলে। বাড়িতে এসেছিল 2 দিনের ছুটিতেও, আজই চলে যাবে, অথচ চলে যাওয়ার আগে আবারও মিথির সাথে দেখা হবে ও ভাবেনি। তবুও হয়েছে। হিমেলের হৃদয়ের অনুভূতি অনেকটা বিষাদ এবং বসন্তের মিশ্রণে। একদিকে যেমন মিথি আজ অন্যের বলে কষ্ট হচ্ছে, অপরদিকে যার প্রতি তার এত গভীর অনুভূতি, তাকে দেখে শান্তি শান্তি লাগছে। হিমেল শুধু গম্ভীর গলায় শেষে বলল, ঠিকঠাক ভাবে চলাফেরা করবি এরপর থেকে, নয়তো তোর হাজবেন্ডকে বলবি তোর যেন ঠিকঠাক ভাবে খেয়াল রাখে। এটুকু বলে হিমেল পা এগোলো। মিথি কেমন করে যেন চেয়ে থাকলো। হিমেল ভাই কেমন অদ্ভুত ব্যবহার করে তার সাথে, কেমন যেন অন্যরকম। অনেক রাগ আগ থেকেই এমন অদ্ভুত রকমের ব্যবহার করে সে। হিমেল যখন পা এগিয়ে সাবিয়া সহ মাছ বাজারের দিকে অগ্রসর হলো, তখনই সাবিহা বলল, মিথি অনেক ভালো, রাইট? তোমার কি কষ্ট হচ্ছে হিমেল? আচ্ছা, মিথির মধ্যে কি এমন আছে যা তোমার ভালো লাগে হিমেল? ও তো একদম চোখ ধাঁধানো সুন্দরী নয় যে সৌন্দর্য দেখে প্রেমে পড়েছিলে। কি এমন আছে যার কারণে তোমার এতটা অনুভূতি ওর প্রতি? হিমেল ঘাড় বাঁকায়, মাথা ঘুরিয়ে সাবিয়ার দিকে তাকায়, পথ চলতে চলতে বলে, আমি তোমায় কখনো বলেছি আমি মিথিকে পছন্দ করি? বাজারে এসে কি সব বকবক করছো? সাবিহা জানালো, আপু বলেছে আমায়। হিমেল এবারে উত্তর করলো না, চুপচাপ পা বাড়ালো। সাবিহা আবারও বলল, সত্যি
সত্যি তো পছন্দ করো? হিমেলের দৃষ্টি গম্ভীর হলো। পথ চলতে চলতে শুধু বলল, অন্যের ব্যক্তিগত বিষয়ে আগ্রহ থাকা ভালো নয় সাবিহা। মিথি যখন বাড়িতে এলো তখন বিকাল গড়িয়ে এসেছে। শীতকাল হওয়ায় আকাশে আধার নেমে এসেছে প্রায়। একটু পরেই সন্ধ্যা নামবে যেন। শীতের পোশাক পরে না যাওয়ায় শীত শীত অনুভব হচ্ছে কিছুটা। মিথি যখন ক্লান্ত শরীরের মাত্রা পা বাড়িয়ে দিয়ে ঘরে ঢুকলো, ঠিক তখনই ভাবি মুখ বাঁকিয়ে তাকালো ওর দিকে। সঙ্গে সঙ্গে বলল, তো মহারানী, কোথায় গেলে? বলেও তো যাওনি। আমি তো ভাবলাম শ্বশুরবাড়িতেই ফিরে গিয়েছো। তা নয়, আবারও তো সে ফিরেই এলে। মিথির আজকাল ভাবির কথার উত্তর দিতে ইচ্ছে হয় না। কিছুটা তিক্ত অনুভূতিও কাজ করে। তবুও আশ্রয়ের জন্য থাকতে হবে তাকে এখানে। অন্তত আদ্রর আচরণ থেকে ভালো। মিথি চুপচাপ রুমের দিকে পা এগোতে নিচ্ছিল। তার ভাবি তাহিয়া আবারও বলল, কোথাও যাচ্ছ? আশ্চর্য, উঠোনের দড়িতে দেওয়া কাপড়গুলো এখনো পড়ে আছে। দেখনি নাকি? দুপুরের থালা বাসনগুলো তো পড়েই আছে, কে করবে? মিথি তাকালো চোখ ছোট ছোট করে। ওর সত্যি শরীরটা দুর্বল লাগছে, মাথাটা ঝিমঝিম করছে। পায়ের দিকে আজকে দুদিন হলো টান টান হয়ে আছে। হাঁটতে অসুবিধা হয়, তবুও এইসবও বলবে কাকে? বলার মতো তেমন আপন কেউ তো নেই। মিথি শান্ত স্বরে শুধু বলল, কাপড় চেঞ্জ করে নিয়ে আসছি, কলে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে আনছি, চিন্তা করো না। অতঃপর কাপড় বদলে ও বাইরে থেকে কাপড়গুলো নিয়ে এলো, ভাঁজ করলো। এরপর কলপাড়ে গিয়ে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে আনলো। অতঃপর সন্ধ্যা হতেই বলা হলো চা বানাতে, নাস্তা বানাতে। মিথি এবারেও না করলো না, তাই করলো। এর একটু পর আবার বলা হলো মিথির চতুর্থ শ্রেণীতে পড়া ভাইয়ের মেয়েটাকে পড়াতে বসাতে। মিথি বিয়ের আগেও পড়াতো, এতে অসুবিধা নেই, কিন্তু ওর শরীর আর টানছে না। ইচ্ছে হচ্ছিল কেবলই চোখ বুজে একটা ঘুম দিতে, অথচ হলো না। ঘন্টা দুয়েক ভাইয়ের মেয়েকে পড়া দেখিয়ে এরপর ও নিজের রুমে গিয়ে ঘুম দিল। অতঃপর সেই ঘুম ভাঙলো রাত 1টায়। ততটা সময় সবাই খেয়ে ঘুম। মিথি রাতে না খেয়েই ঘুমিয়েছিল, অথচ কেউ একবারও খেতেও ডাকলো না ওকে। পেটে খিদেটা এতটা সময় মাথা চাড়া হয়ে উঠল যেন মিথির। খিদেতে যখন আর পারছিল না, তখন ওই সময়টাতে ও রান্নাঘরে গেল। আলো জ্বালিয়ে ভাতের পাতিলটা নিতেই দেখা গেল যেতটুকু ভাত অবশিষ্ট আছে তাতে 1 চামচ হওয়ার সম্ভাবনা নেই। আর তরকারি? মিথি তরকারির কড়াইটা এগিয়ে দেখলো ওগুলো খালিই পড়ে আছে, অবশিষ্ট অব্দিও নেই। মিথির অল্প কয়েকটা দিন মোটামুটি চলল। এরই মধ্যে তার ভাবির নানান কথা শুনে গ্রামের আর 5 জনেরও ধারণা করে নিল যে মিথিকে শ্বশুরবাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাও আবার সন্তান সম্ভবা অবস্থায়। কানা ঘোষার কিছু মানুষ তার ভাবিকে এও বলতে শুনেছে যে মিথির বাচ্চাটা তার নয়, অন্য কারো। এমন নিম্নমানের সমালোচনা যখন গ্রামময় আলোচনা হচ্ছিল, তখন তাকে কেউ একটু আশ্বাস দিল না। মিথিকে সরাসরি কেউ কিছু না বললেও মোটামুটি পুকুর পাড়ে বা বাড়ির উঠোনে বিভিন্ন কথায় বিভিন্নভাবে মানুষজন কি বলতে চাইছে তা বোধহয় মিথির বুঝতে কষ্ট হচ্ছে না। মিথি এবারে দম বন্ধ লাগলো। ইচ্ছে হলো সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে। অনেক দূরে, অনেক দূরে কোথাও চলে যেতে মন চাইল ওর। গ্রামে আসার 1 সপ্তাহর মধ্যেই এমন বিশ্রী অনুভূতি হবে জানলে মিথি আসতো না, সত্যিই আসতো না। গ্রামময় তার চরিত্র নিয়ে প্রশ্ন আলোচনা হচ্ছে। সি, এই তো এই একটু আগেও একজন পুকুর পাড়ে বলে বসলো, মিথি, তোর কি জন্য তোকে ওই অবস্থায় বাড়ি থেকে বের করে দিল? কোন দোষ পেয়েছে কি? না মানে, শুধু শুধু কি আর পাঠিয়ে দিল? মিথি কোথাও কিছু বলেনি, ওকে পাঠিয়ে দিয়েছে ওরা। কিংবা এও বলেনি ও বিনা দোষেই বের করে দিয়েছে। তবু এই প্রশ্নগুলো ওর কাছে অসহ্য লাগছে। নিজের প্রতি বিতৃষ্ণা জন্মাচ্ছে ওর। ঠিক এভাবে আলোচনা সমালোচনার মধ্যে যখন মিথির দম বন্ধ হয়ে আসার জোগাড় হলো, তখন একদিন হিয়া এলো। শুনেছে মিথি শ্বশুর বাড়ি থেকে ফিরেছে, সে শুনেই বান্ধবীকে দেখতে এসেছিল। একই গ্রামে থাকায় এইসব কানা ঘোষা ওর কানেও গিয়েছিল। মিথিকে সরাসরি জিজ্ঞাসা করলো হিয়া,
অনেকটা সময় একসাথে বসে গল্প গুজব করার পরপরই হিয়া জিজ্ঞাসা করলো, রাতে ঘুমাস না নাকি দোস্ত? চোখের নিচে কালি পড়ে গিয়েছে তোর। মিঠি হেসে উত্তরে বলল, জীবনের মানে বুঝতে বুঝতে রাতের ঘুম উধাও হয়ে গিয়েছে রে হিয়া। তোর কথা বল, সব ভালো চলছে নিশ্চয়? কোন কোন ভার্সিটিতে অ্যাডমিশন দিবি? একটা সময় মিথি এবং হিয়া দুজনেই একসাথে পড়েছে, একসাথে ক্লাস করতো, পড়াশোনা করেছে, কলেজে গিয়েছে, অথচ আজ দুজনার পথ চলা ভিন্ন। একটা সময় দুজনেই পড়ালেখায় মনোযোগী ছিল, ভালো ছাত্রী ছিল, স্বপ্ন ছিল দুজনের একই, অথচ বাস্তবতার কাছে অনেককে বোধহয় হার মানতে হয়, স্বপ্নদের দুমড়ে মুচড়ে ফেলে দিতে হয়। মিথি ছোট্ট শ্বাস ফেলে, নিজের স্বপ্নের এমন করুণ পরিণতি দেখে ওর নিজেরই দুঃখ হয়, মায়া হয় ওইসব স্বপ্নের প্রতি। তখনও কতটা আহ্লাদে ছিল, কতটা আদরে, হাই আব্বার আদরের মেয়ে ছিল। এইসব ভেবে দীর্ঘশ্বাস ফেলতেই হিয়া হুট করেই জিজ্ঞাসা করলো, কথা ঘোরাবি না মিথি? কোথায় কথা ঘোরাচ্ছি? এমনি ঘুম হচ্ছে না হয়তো, তার উপরে প্রেগন্যান্সির প্রবলেম, তাই হয়তো। তোর শ্বশুরবাড়ি ভালো মিথি? মিথ্যা বলবি না। হুম। তোর শ্বশুরবাড়ির লোক ভালো? বর ভালো? মিথি উত্তর করতে চাইল না। হিয়া ওর অনেক আপন, অনেক কাছের বন্ধু। বলতে গেলে ছোটকাল থেকেই ও এই একজনকেই আপন ভেবে এসেছে, অনেক কাছের ভেবেছে। বরাবরই ওর নিজস্ব ভালো লাগা, খারাপ লাগা সবই ও হিয়ার কাছে প্রকাশ করত, অথচ আজ পারছে না, দুঃখরা গলায় এসে আটকে যাচ্ছে। মিথি কথা কাটতে চাইলেও বলল, তোর ওখানকার সময় কেমন যাচ্ছে? মেসে মানাতে পারছিস? হিয়া রাগলো বোধহয়, সরাসরি বলো, আমি তোর বন্ধু হই তাই না মিথি? তো এসব চাপাচাপি কেন থাকবে আমাদের মধ্যে? আগে তো ছিল না, আগে তো তুই গল গল করে সব বলতি। তাকাই দিকে, আমি তোর আপন তাই না মিথি? অনেক আপন তো। তাহলে আমায় কেন বলবি না তুই কিচ্ছু? বলার মতো কি আছে তোকে বলবো? তুই কিছু নিয়ে চাপে আছিস, বল কি নিয়ে? ওই একটু মুড অফ, ঠিক হয়ে যাবে। হিয়া এবার রেগেই বলল, মিথ্যা বলবি না, যদি নাই বলিস আমি আর কখনো তোর কাছে আসবো না মিথি। মিথি তাকালো, হুট করেই হিয়ার দিকে চেয়ে ওর চোখ টলমল করে উঠল যেন। একটা আহ্লাদি জায়গা পেয়ে ও কাঁদতে চাইলো যেন, অথচ কান্না আটকালো ঠোঁট কামড়ে। শুধালো, আমি কিছু একটা করতে চাই রে হিয়া, সব কিছু থেকে, সবার থেকে অনেক দূরে যেতে চাই। এইসব টক্সিকতা আর নিতে পারছি না আমি। আমি মরে যাচ্ছি বোধহয় হিয়া। হিয়া নিজের বান্ধবীর দিকে চাইলো, মিথির মুখে তাকিয়ে ওর নিজেরও মন খারাপ হলো। এগিয়ে এসে বলল, আমায় বল কি হয়েছে? শ্বশুরবাড়িতে ঝামেলা? ওরা তোকে মিথ্যা অপবাদ দিয়েছে তাই তো? মিথি বুঝে গেল হিয়া জানে, গ্রামময় আলোচনা থেকে বোধহয় জানে। মুহূর্তেই মিথির সত্যি কান্না এলো। ছি, মানুষ ওকে কতটা নিচু ভাবছে, কতটা ওকে চরিত্রহীন ভাবছে। ছি। মিথির ঘৃণা হয় আদ্রর প্রতি। আদ্রর মুখটা চোখে ভেসে উঠতেই ওর রাগে ঘৃণায় আদ্রকে প্রশ্ন করতে ইচ্ছে হয় যে কেন করলো এমনটা, কেন ওর চরিত্রের দোষ ফেললো আদ্র। মিথি হিয়ার দিকে চেয়ে বলল, তোর বিশ্বাস হয় যে আমি চরিত্রহীন হিয়া? বিশ্বাস হয়? আমি আমি তো বিয়ের আগের দিন রাতেই মনে প্রাণে তার হওয়ার শপথ নিয়েছিলাম। মহিব ভাইয়ের প্রতি তখন অনুভূতি থাকলেও আজ আর আমার মহিব ভাইয়ের প্রতি কোনো অনুভূতি নেই। মহিব ভাইয়ের নাম শুনলেও আগে যে আমি লজ্জা পেতাম, আজ কোনো অনুভূতি কাজ করে না। আমি আমি আমার ভাগ্য মেনে নিয়েছিলাম ভাই ভাবির কথাতে, একটা সাজানো গোছানো সংসার করার শপথ নিয়েছিলাম আমি মনে প্রাণে। তেমনটা ভেবেই তো আমি বিয়েটা করলাম। যদি তেমনটা না ভাবতাম, আমি তো বুদ্ধি ধরে হলেও পালিয়ে যেতাম হিয়া। পালিয়েছিলাম তখন, কষ্ট হলেও আমি বিয়েটা করেছিলাম, বিয়েটাকে মেনে নিয়েছিলাম, একটা সংসার সাজানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম। অথচ হলো কি, বিয়ের রাতেই আমি তার হিংস্র রূপ দেখলাম, আমার সমস্ত শরীর তার হিংস্রতার ছোঁয়া পেলাম। আমি তার মধ্যে অনুভূতি দেখলাম না, অথচ লালসা দেখলাম, কামনা দেখলাম। তবুও আমি তার সাথে সংসার করার চেষ্টা করলাম, বহু চেষ্টা করলাম, বারবার। মহু নামটা শুনলেও আমি কখনো ভাবিনি মহুটা তার প্রেমিকা
হতে পারে হিয়া, আমি কতটা বোকা। দুইটা মাস আমি নিজের মতো করে চেষ্টা করে গেলাম মানিয়ে নিতে, নিজের মতো করে সংসার সংসার খেলা খেললাম। অতঃপর আমি জানতে পারলাম আমি মা হব। তুই জানিস হিয়া, আমার কাছে ওই অনুভূতিটা কতটা পবিত্র ছিল, কতটা সুন্দর ছিল। আমি কি ভেবেছিলাম জানিস হিয়া, যে এই অনুভূতিতে আদৌ খুশি হবে, আমার সংসারে এই নিয়ে হলেও অনুভূতি স্থাপন হবে, আদ্রর মনেও সুন্দর অনুভূতি জাগবে। অথচ আদ্র তো পাষাণ, উনি নিকৃষ্ট জঘন্য। উনি কি করলো জানিস হিয়া? হিয়া নিশ্চুপে শুনছিল, উত্তর করলো। কি করলো? আমায় আবাসন করাতে বলল। আমার বাচ্চাটা তার চায় না। কেন জানিস? মুহু তার প্রেমিকা। আমি প্রেগনেন্ট এমনটা শুনলে তো মুহু জেনে যাবে যে আমার সাথে সে ফিজিক্যালি ইনভলভ ছিল। তাই শুধুমাত্র এই কারণে সে আমার বাচ্চাটা চাইল না, মেরে ফেলতে চাইলো। কতটা হিংস্র ভাবে! আমি ওই রাতটা ভুলবো না, কখনোই ভুলবো না হিয়া। তারপর? মিথি হাসলো এবার, বলল, তারপর আর কি? নিজের দোষ ঢাকতে আমার উপরে দোষ ফেললো। কখনো যদি তার প্রেমিকা জেনে যায়, এই ভয়ে বোধহয় জানালো যে সন্তানটা তার নয়, অন্য কারো, কাপুরুষ। একটা কাপুরুষের সাথে ভাইয়া আমায় বিয়ে দিয়েছিল হিয়া। হিয়া চুপ করে থেকে শুনলো, দীর্ঘশ্বাস ফেলে অনেকটা সময় পার করলো। তোর ভাই ভাবিও তো খুব একটা ভালো না মিথি, আমি শিওর তোকে সাপোর্ট করবে না। পড়ে থাকবি এখানে? যাওয়ার মতো তো কোনো জায়গা নেই আর। শহরে চল, আমার সাথে ম্যাচে থাকবি, কোনো একটা কাজ নিশ্চয় পেয়ে যাবি আস্তে আস্তে। আর পাশাপাশি টিউশনিও পাওয়া গেলে যেতে পারে। কাজ না পাওয়া অবধি তোর খরচটা আমি ম্যানেজ করে নিব। যাবি? মিথি কিছুটা সময় চুপ থাকলো, অতঃপর বলল, আমার কাছে জমানো কিছু টাকা আছে, 1 মাস চলার মতো। এই ছাড়া কিছু সোনাও আছে, বিক্রি করতে পারি, তাই না হিয়া? ওগুলো দিয়ে ম্যানেজ করা যাবে প্রথম দিকটা। হিয়া শুনল, বলল, বিক্রি করার প্রয়োজন নেই আপাতত ওসব, পরে বড় প্রয়োজনে লাগতে পারে তো। এখনকার দিকটা আমি আর তুই মিলে মিটিয়ে নিতে পারবো। আমি ওখানে কথা বলে নিব। পরশু বিকালে যাব, কেমন? মিথি শুনল, ওর সত্যি কোথাও স্বস্তি লাগছে। এখন থেকে এখান থেকে বের হতে পারবে ভেবে সত্যি শান্তি লাগছে। বলল, হিয়া, কি খুশি না তুই? মিথি বলল, আমি সত্যি সব ছেড়ে কোথাও বেরিয়ে যেতে চেয়েছিলাম। ধন্যবাদ হিয়া। হিয়া মিষ্টি করে হাসলো, বলল, পাগল, ওই জানোয়ারকে দেখিয়ে দিতে হবে না আমার বান্ধবী কি জিনিস। আমার সাথে একবার দেখা হলে ওই বেটার কপালে নির্ঘাত দুঃখ আছে। শালা ক্যারেক্টারলেস একটা। এতই যখন প্রেমিকার প্রতি প্রেম, তখন বউকে কেন কাছে টানলি শালা? এটাই জিজ্ঞাসা করতাম সবার প্রথমে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটির নাম হচ্ছে বিষাদ ও বসন্ত, লেখনীতে অলকান্দ ঐন্দ্রী। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পের পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।